আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটা বৃত্ত চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসেও যথারীতি গত ক্লাসের মতো বেসিক আলোচনা হবে। তো প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য বেসিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, সে কারণে আমি বলবো আজকের ক্লাসটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমরা বৃত্ত সম্পর্কে ভালোভাবে জানতে চাও তাহলে আজকের ক্লাসটা অবশ্যই করবা। তো আমি যারা গ্রুপে নতুন তাদের জন্য বলছি, আমার যারা চিনো না আমাকে, তা আমি হচ্ছে আতিকুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথে অনার্স আর মাস্টার্স শেষ। তো আর আমার যে গ্রুপটা থেকে তোমরা দেখছো এখন, যে ভিডিওটা লাইভটা দেখছো, সেটা হচ্ছে ফেসবুকের গ্রুপ গণিতের জানালা থেকে। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে গণিতের জানালা। তো সেখানে তোমরা আমার সব ধরনের ভিডিওগুলো পাবে এবং তোমাদের সবাইকেই ওই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, যাতে তোমরা পরবর্তীতে আমার সব ভিডিওগুলো পেতে পারো। আর যারা কমেন্ট করতেছো, তোমাদের সোমাইয়া আক্তার বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান বলছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত জাহান প্রমে আসসালামু আলাইকুম স্যার। প্রমে জিজ্ঞেস করছো কেমন আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আল নূর আলম নাহিন বলছো ভালো আছেন স্যার? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মেহেদি হাসান মেনশন করতেছো, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, যারা যারা দেখছো, তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে হচ্ছে তোমরা সবাই মেনশন করো এবং শেয়ার করো। আমি যখন ম্যাথ করাবো তখন কেউ মেনশন করবা না, শেয়ার করবা না, কেবলমাত্র ম্যাথটা দেখে থাকবা। জাস্ট আমি যখন বলবো, যখন কথা বলবো, তখন তোমরা এই কমেন্ট করবা। যখন আমি জিজ্ঞেস করব তখন কোনো প্রবলেম আছে কিনা, তখন প্রবলেম থাকলে বলবা। কিন্তু আদারওয়াইজ যখন আমি লিখবো, যখন ম্যাথ করব, তখন তোমরা কোনো ধরনের কমেন্ট করবা না এবং কোনো ধরনের শেয়ার করারও দরকার নেই। তোমরা জাস্ট ম্যাথটা ভালো করে বুঝো। এখন তোমরা শেয়ার করতে পারো। যারা যারা এখন দেখতেছো, তোমাদের যদি মনে করো যে আজকের ক্লাসটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকেও জানানোর জন্য আজকের ক্লাসটা তোমার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। এবং তোমাদের বিভিন্ন যে গ্রুপ আছে, এইচএসসির যে গ্রুপগুলো থেকে তোমরা বিভিন্ন গ্রুপে যারা জয়েন আছো, সেই গ্রুপগুলোতে শেয়ার করতে পারো। তাহলে সেক্ষেত্রে তোমাদের ফ্রেন্ডরাও দেখবে, আর এইচএসসিতে যারা আছে সবার জন্যই এটা উপকার হবে। আচ্ছা, মোহাম্মদ রাইহান বলছো স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি খুবই ভালো আছি। আচ্ছা আচ্ছা, অনেকেই তোমরা মেনশন করতেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং অনেকেই ক্লাসটা শেয়ার করতেছো এখন পর্যন্ত, মানে মোটামুটি শেয়ার হয়েছে। যারা শেয়ার এখনও করো নাই, তোমরা শেয়ার করো। আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেব। গতকালকের যে বেসিকগুলো আলোচনা করেছি, আমি জাস্ট একটু সেই হিন্টসটা দিব যে বেসিকগুলো আলোচনা করেছি, তারপরে আমরা আজকের ক্লাসটা স্টার্ট করে দিব। আমি আশা করছি যারা যারা নিয়মিত ক্লাস করে তারা সবাই জানো, আমি যে কোনো চ্যাপ্টার যখন আমি এই ফ্রি ক্লাসগুলো নিই, যে কোনো চ্যাপ্টার যখন করাই, একদম ক্লাসটা শেষ পর্যন্ত করিয়ে এবং কিছু সৃজনশীল করিয়ে ক্লাসটা শেষ করি। যেমন আমি সরলরেখা চ্যাপ্টারটার টোটাল 11টা লেকচার নিয়েছি। আর সেখানে আমি মোটামুটি চেষ্টা করেছি সরলরেখার যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো তুলে আনার জন্য। এবং অন্তরীকরণের টোটাল 13টা ক্লাস নিয়েছি, সেখানে মধ্যে তোমরা সৃজনশীল সহ টোটাল 13টা ক্লাস হয়েছে, সেগুলো দেখে নিতে পারো। এবং এখন যে ক্লাসটা হচ্ছে সেটা হচ্ছে বৃত্ত চ্যাপ্টারের লেকচার দেখি কয়টা নিতে হয়। এবং আমরা আশা করছি বৃত্তটাও আমরা সেভাবে শেষ করব যেভাবে অন্য দুইটা চ্যাপ্টার আমরা শেষ করেছি। আমার ইচ্ছা হচ্ছে এই শর্ট সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে, ইনশাল্লাহ আমি প্রথমে সেই সিলেবাসের সেই চ্যাপ্টারগুলো শেষ করব। এবং পাশাপাশি তোমাদের এমসিকিউর যাতে প্রিপারেশন হয়ে যায়, এমসিকিউর কিছু কিছু ক্লাস নিব। আমি এরই মধ্যে এমসিকিউ কিছু ক্লাস নিয়েছি, যে এমসিকিউর জাস্ট 3টা ক্লাস নিয়েছি অন্তরীকরণের। সেই 3টা ক্লাস তোমরা দেখে নিতে পারো। সেই আমার সব ক্লাসগুলো আমার এই ইউটিউব চ্যানেলে আছে, তোমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি তোমরা আমার যে কোনো মেসেজ অথবা যে কোনো কিছু যদি খুব সহজে পেতে চাও, তাহলে আমার একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই গ্রুপে যদি কেউ অ্যাড হতে চাও, তাহলে তোমরা আমাকে জাস্ট ইনবক্স করলে হবে যে তুমি গ্রুপটাতে অ্যাড হতে চাও, তখন আমি তোমাকে
ওই গ্রুপে অ্যাড করে নেব। আচ্ছা যাই হোক, এখন আসসালামু আলাইকুম আরমান, আচ্ছা আমার বন্ধু, আসসালামু আলাইকুম, কেমন আছিস? শুভকামনা ও দোয়া রইল। থ্যাংক ইউ আরমান। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাইয়া সুলতানা অনেককে মেনশন করছো। আচ্ছা মেহেরুজ্জামান বলছো স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে। মেহেরুজ্জামান সেও আমার বন্ধু। আচ্ছা সুমাইয়া সুলতানা, জি স্যার আপনি অনেক ভালোভাবে বুঝান। আচ্ছা মেরাজ বলছে স্ট্রেট লাইনের ওই 2টা লেকচার কবে দিবেন? আসলে আমি খুবই চেষ্টা করছি, আমি গতদিনও অনেক বেশি ব্যস্ত ছিলাম, এমনকি আমি গতদিনও নিতে পারিনি, তোমাদেরকে কথা দিয়েও ওই 2টা লেকচার, যে 2টা লেকচার 2 আর 4 আসলে ফেসবুক থেকে ডিলিট হয়ে গেছে। ওই 2টা লেকচার 11টা যে স্ট্রিট লাইনের লেকচারের মধ্যে 2টা লেকচার ডিলিট হয়ে গেছে। আসলে আমার কাছেও এটা সেভ করা ছিল না। তো ওই 2টা লেকচার আমি আবার লাইভ করে নিব ইনশাল্লাহ, দেখি আল্লাহ কখন নেয়, আমি চেষ্টা করতেছি। তো তোমাদের সবাইকে তাহলে এখন বলবো, এখন আর কোনো ধরনের মেনশন করার দরকার নেই, মেনশন এখন আর করিও না, কোনো শেয়ার করারও কোনো দরকার নেই এখন আর। তোমরা জাস্ট আজকের ক্লাসটা ভালোভাবে একটু বোঝার ট্রাই করো আজকে আমি কি পড়াচ্ছি। তাহলে গতদিন আমি যে বিষয়টা পড়াইছি সেটা হচ্ছে, আচ্ছা বৃত্ত, এটা আমি একটু উপরে করে লিখে রাখি যেহেতু নতুন কেউ আসলে যাতে বুঝতে পারে। বৃত্ত, এটা হচ্ছে লেকচার 2। ঠিক আছে। আচ্ছা বৃত্ত মানে আমরা সবাই জানি একটা গোলাকার যখন শেপ হবে, অর্থাৎ একটা বিন্দু থেকে যখন নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে সেটা যখন পুরো ঘুরে আসবে তখন এটাকে আমরা কি বলি? এটাকে বলি হচ্ছে আমরা বৃত্ত। এই বৃত্তকে রিপ্রেজেন্ট করার জন্য, যেমন আমরা সরলরেখাকে, একটা সরলরেখা যখন ছিল, কতটুকু দেখা যাচ্ছে আমি শিওর না, আমাকে একটু জানাইও দেখা না গেলে। যেমন একটা সরলরেখা, এই সরলরেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0 এই ধরনের যদি একটা সমীকরণ থাকতো তাহলে আমরা বুঝে নিতাম হচ্ছে এটা একটা সরলরেখা। ঠিক তেমনি বৃত্তকে বোঝার জন্য আমরা কয়েক ধরনের, এই সরলরেখাকেও আমরা কিন্তু কয়েক ধরনের মানে সমীকরণ দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। যেমন এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, অথবা y ইকুয়ালস টু mx প্লাস c, এটাও সরলরেখা বোঝায়। তারপরে আবার x বাই a প্লাস y বাই b ইকুয়ালস টু 1, এটাও সরলরেখা বোঝায়। মানে সরলরেখাকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অনেক ধরনের ওয়েতে সরলরেখাকে বুঝাইতে পারি। যেমন সরলরেখাকে এটা দিয়েও বোঝানো যায়, এটা দিয়েও বোঝানো যায়, এটা দিয়েও বোঝানো যায়। ঠিক তেমনি বৃত্তের ক্ষেত্রেও একটা বৃত্তকে বোঝানোর জন্য, বৃত্তকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা অনেক ধরনের ইকুয়েশন দিয়ে বৃত্তকে রিপ্রেজেন্ট করতে পারি। আমরা গতদিন বৃত্তকে রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট 2টা সমীকরণ শিখেছিলাম। সেই 2টা সমীকরণ ছিল, প্রথমটা ছিল এরকম x মাইনাস h হোল স্কোয়ার প্লাস y মাইনাস k হোল স্কোয়ার ইকুয়ালস টু r স্কোয়ার। এটাতে কেন্দ্র হচ্ছে hk এবং ব্যাসার্ধ হচ্ছে r। ঠিক আছে। আচ্ছা এরপরে আরেকটা শিখেছিলাম, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তো এখানে কেন্দ্র ছিল মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ হচ্ছে, এটার জন্য ব্যাসার্ধ হচ্ছে রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। গতকালকে আমরা এই 2টা, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা, এই 2টা সমীকরণ শিখেছিলাম বৃত্তকে রিপ্রেজেন্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে? আচ্ছা আশা করি দেখা যাচ্ছে। তো এখন এর পাশাপাশি আমরা আরেকটা বিষয় শিখেছিলাম, সেটা হচ্ছে বৃত্তের 4টা আমরা বৈশিষ্ট্য শিখেছিলাম। যে 4টা বৈশিষ্ট্য গতদিন শিখেছিলাম, যারা এই ব্যাপারে বিস্তারিত জানতে চাও তারা বৃত্তের লেকচার 1টা দেখবা। তো কয়েকটা বৈশিষ্ট্য আমরা শিখেছিলাম বৃত্তের সমীকরণের ক্ষেত্রে। বৃত্তের সমীকরণটা কেমন হয় দেখো। বৃত্তের সমীকরণটা মনে করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে হচ্ছে প্রথম যে বৈশিষ্ট্যটা ছিল এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান। ঠিক আছে, সহগ সমান আমরা এটা দেখেছিলাম। 2 নম্বরে যে বৈশিষ্ট্যটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে এক্স ওয়াই সম্বলিত, এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না, যুক্ত পদ থাকবে না।
মানে এখানে দেখো এক্স ওয়াই, এক্স আর ওয়াই গুণ আকার আছে সেরকম কোনো পদ নাই, ঠিক আছে। আর এক্স স্কোয়ারের সহগ এখানে 1, এখানে 1। তোমাকে যদি স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণে নিয়ে আসতে হয় তাহলে এক্স স্কোয়ারের সহগ 1 করতে হবে, ওয়াই স্কোয়ারের সহগ 1 করতে হবে। তবে যদি 1 না থেকে সমান সমান থাকে তাও কিন্তু বৃত্ত হবে, তবে স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণ তখন হবে না। যদি তুমি স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে এখানে সহগ যেটা আছে সেটা দ্বারা পুরো সমীকরণকে ভাগ করে ফেলতে হবে। আর 3 নাম্বার যেটা আমরা জেনেছিলাম সেটা হচ্ছে যদি কেন্দ্র যদি এভাবে থাকে, কেন্দ্র 0, -f এভাবে থাকলে এটা কেন্দ্র এটা হচ্ছে ওয়াই অক্ষের উপর, ঠিক আছে। কেন? কারণ আমরা জানি ওয়াই অক্ষের উপর যে কোনো বিন্দুর বোস 0। আর যদি কেন্দ্র -g, f এরকম থাকে, -0 এরকম থাকে তাহলে সেটা এক্স অক্ষে। আমরা জাস্ট গতদিন এই বিষয়গুলো আমরা জেনেছিলাম। এখানে 4 নম্বর যে বৈশিষ্ট্যটা, টোটাল আমরা 4টা বৈশিষ্ট্য শিখেছিলাম, ঠিক আছে। এখন আমরা আজকে আরেকটা সমীকরণ দেখব। গতদিন আমরা 2টা সমীকরণ দেখেছিলাম, যে 2টা সমীকরণ দিয়ে বৃত্তকে রিপ্রেজেন্ট করা যায়। আর বৃত্তের জন্য 4টা আমরা বৈশিষ্ট্য দেখেছিলাম, যে বৈশিষ্ট্যগুলো দেখে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা বৃত্ত। আচ্ছা, এখানে আমি আমার গ্রুপে 2টা এমসিকিউ দিয়েছিলাম এই রিলেটেড গতদিনের ক্লাস রিলেটেড অনেকগুলো আসলে এমসিকিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে আসছে, বোর্ডে আসছে। সেখান থেকে আমি জাস্ট 2টা ম্যাথ দিয়েছিলাম, যে 2টা ম্যাথ অনেকেই সমাধান করেছো, অনেকেই চেষ্টা করেছো হয়তো। আমি একটু তোমাদেরকে ওই 2টা ম্যাথ আমি দেখাই। প্রথম যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে এরকম x² + y² + 4x - 6y - 12 = 0। মানে এটা থেকে x অক্ষ থেকে কতটুকু অংশ এটা ছেদ করছে। তো আমরা গতদিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে x অক্ষ থেকে যদি কোনো একটা বৃত্ত, আচ্ছা গতদিন এটাও এই 2টা জিনিসও শিখেছিলাম, যে x অক্ষ থেকে কতটুকু ছেদ করে এবং y অক্ষ থেকে কতটুকু ছেদ করে এই দূরত্বটা আমরা কিন্তু নির্ণয় করতে পারি। তাহলে কোনো বৃত্ত x অক্ষ থেকে কি পরিমাণ অংশ ছেদ করে সেটার বের করার নিয়ম হচ্ছে 2√g² - c। মানে এই এমসিকিউটাতে যেটা ছিল, মানে x অক্ষ থেকে এই বৃত্তটা কতটুকু অংশ ছেদ করছে তার দৈর্ঘ্যটা নির্ণয় করতে বলা হয়েছে। তোমাকে ফার্স্টে যেটা দেখতে হবে এটাকে স্ট্যান্ডার্ড ওয়েতে আছে কিনা। দেখো x² এর সহগ 1, y² এর সহগ কি 1, তাহলে এটা একটা স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণে আছে। যখন স্ট্যান্ডার্ড বৃত্তের সমীকরণে আছে তখন তোমাকে আগে GFC এই 3টা বের করতে হবে। g মানে হচ্ছে x এর সহগের অর্ধেক, তাহলে 4 এর অর্ধেক মানে কত 2, তাহলে g এর মান 2। f এর মান কত y এর সহগের অর্ধেক, তাহলে f এর y এর 6 এর অর্ধেক হচ্ছে -3। আর c এর মান হচ্ছে এটাকে আবার অর্ধেক করিও না, c এর মান বরাবর -12, তাহলে c এর মান হচ্ছে -12। তো এখন আমি যেটা এখানে যেটা x অক্ষের যে ছেদকৃত অংশ এখানে যদি আমরা বসাই তাহলে g হচ্ছে 2² তারপরে মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে +12, তাহলে এটা কত হবে 2, এটা 16, তার মানে 4, 4 দুগুণ 8। ওখানে অপশনে 8 ছিল হচ্ছে গ নাম্বারে, তাহলে এটার আনসার হবে গ, ঠিক আছে। এই কোয়েশ্চেনটা আসছিল হচ্ছে সিলেট বোর্ড 2019-এ, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা এটা খুব ইজিলি পারছো। কিন্তু এরপরের ম্যাথটা একটু মোটামুটি একটা জায়গায় জাস্ট একটু কৌশল করছে, সেটা হচ্ছে যে ম্যাথটা এরপরের ম্যাথটা 2x² + 2y² - 4x + 2y - 6 = 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা তোমাকে বের করতে বলছে। তো আমরা কেন্দ্র কি জানি, একটু আগে আমরা যে স্ট্যান্ডার্ড সমীকরণ লিখছিলাম -g - f, কিন্তু এই -g - f এ আসতে হলে তোমাকে স্ট্যান্ডার্ড সমীকরণে নিয়ে আসতে হবে, অর্থাৎ x² এর সহগ এবং y² এর সহগ থাকতে হবে 1। তাহলে এই পুরো সমীকরণকে তোমাকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে, ঠিক আছে। তাহলে 2 দ্বারা ভাগ করলে এটা আসবে হচ্ছে x² + y² - 2x + y - 3 = 0। এখন তুমি g কিভাবে বের করবা বলছিলাম গতদিন, x এর সহগের অর্ধেক, তাহলে -2 এর অর্ধেক হচ্ছে -1। f কিভাবে বের করবা, y এর সহগের অর্ধেক, তাহলে এই যে f = কি হবে 1 এর অর্ধেক মানে হচ্ছে হাফ, ঠিক আছে। তাহলে c -3 সেটা আমাদের দরকার নেই, আমাদের কেন্দ্রের জন্য g আর f যথেষ্ট। তাহলে -g - f যদি আমরা কেন্দ্রটা বের করতে চাই তাহলে -1 হলে সেটা 1 হয়ে যাবে, f এর মান হাফ, এটা -1/2 হয়ে যাবে, যেটা এটার ঘ নাম্বার যে অপশন সেই অপশনে ছিল,
তাহলে এই জায়গাতে তোমাদের একটু একটা জিনিস মনে রাখতে হবে, তোমরা যে কোনো জি এফ সি এগুলো বের করতে হলে তোমাকে অবশ্যই স্ট্যান্ডার্ড সমীকরণে নিয়ে আসতে হবে। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে 2 দ্বারা ভাগ করে দিতে হবে। মনে করো এখানে 1 আছে, সাপোজ মনে করো এখানে 1 আছে, তোমার মনে হচ্ছে এটা তো 2 দ্বারা ভাগ যাবে না, তারপরে তোমাকে পুরো সমীকরণকে 2 দ্বারা ভাগ করতে হবে। যেমন তখন এখানে যদি 1 থাকতো তখন এটা হাফ হয়ে যেত, মানে 2 দ্বারা ভাগ করলে। যদি 2 দ্বারা কিছু কিছু টার্ম ভাগ নাও যায়, তাও তোমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগকে তোমাকে 1 করে ফেলতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আজকের ক্লাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, অরূপনাথ বলছো ভয়েস শোনা যাচ্ছে না। আচ্ছা, ভয়েস কি সাউন্ডে কি কোনো প্রবলেম হচ্ছে? আমি একটু সাউন্ডটা চেক করি। সাউন্ড আচ্ছা, এখানে তো সব ঠিক আছে। একটু আমাকে জানাও তো যে আচ্ছা, কানিস ফাতেমা বলছো আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, মেরাজ বলছো অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে অরূপনাথ তুমি একটু সাউন্ডটা তোমার মোবাইলে চেক করো। আচ্ছা, তাহলে আজকের যে ক্লাসের লেকচারটা আমি এখানে শুরু করি, তাহলে এটা তোমরা আশা করি পারবা। তাহলে এরপরের যে বিষয়টা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে আমি বলছিলাম কি, গতদিন আমরা যে দুইটি কি দেখছিলাম, এই মানে বৃত্তের সমীকরণ দেখছিলাম, ঠিক আছে? বৃত্তের সমীকরণ দেখছিলাম গতদিন। বৃত্তের সমীকরণের এরপরে আমরা 3 নাম্বার বৃত্তের সমীকরণটা দেখব। 3 নাম্বার বৃত্তের সমীকরণ মানে হচ্ছে এখানে যে 2টা বৃত্তের সমীকরণ দেখছিলাম, সেই 2টা বৃত্তের সমীকরণ দিয়ে একটা বৃত্তকে রিপ্রেজেন্ট করে আমরা এখন দেখব আরেক ধরনের আরেকটা বৃত্তের সমীকরণ প্রতিষ্ঠা করার জন্য, যেটার মাধ্যমে আমরা বৃত্তকে রিপ্রেজেন্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে মনে করো যদি এরকম দেয়া থাকে, ধরো একটা বৃত্ত, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, কেউ এখন মেনশন করার শেয়ার করার কোনো দরকার নেই, যারা দেখতেছো তারাই ভালোভাবে দেখো। এখানে মনে করো এটা হচ্ছে কেন্দ্র। তাহলে যদি কোনো একটা ব্যাস, আমরা জানি বৃত্তের ব্যাস কি দিয়ে যায়, কেন্দ্র দিয়ে যায়, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কেন্দ্র। তাহলে তোমাকে কেন্দ্র দেয়া নাই, সাপোজ তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে কিন্তু কেন্দ্র দেয়া নাই, জাস্ট ব্যাসের 2 প্রান্তে 2টা বিন্দু দেয়া আছে। তাহলে সেটা কিভাবে বের করবো দেখো, মনে করো এই ব্যাসের এক প্রান্ত দেয়া আছে হচ্ছে x1, y1, এটা একটা বিন্দু দেয়া আছে, আর ব্যাসের অপর প্রান্তে দেয়া আছে মনে করো x2, y2। জাস্ট এই 2টা বিন্দু তোমাকে দেয়া আছে। এখন তোমাকে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। কিভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা একটু দেখো মনোযোগ দিয়ে। মনে করো আমি যদি যে কোনো বৃত্ত বা যে কোনো জিনিসের যে কোনো একটা জ্যামিতিক চিত্রের ফিগারের যদি সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে আমাকে অবশ্যই এক্স ওয়াই আনতে হবে। তাহলে যেহেতু এক্স ওয়াই আনতে হবে, এখানে তো কোথাও এক্স ওয়াই নাই, সেজন্য আমরা মনে করি এখানে একটা বিন্দু নিই, যে বিন্দুটার স্থানাঙ্ক আমরা মনে করি এক্স ওয়াই। সাপোজ এটাকে ধরলাম এক্স ওয়াই। তাহলে এই যে এটাকে মনে করো এ বিন্দু, আর এটাকে মনে করো বি বিন্দু, এটাকে মনে করো পি বিন্দু। তাহলে আমি যদি এই বিন্দুগুলো যোগ করে দিই, এ পি এবং বি পি যদি যোগ করে দিই, তোমরা ক্লাস 10-এ শিখেছিলে কি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ মানে কি, এই যে বৃত্তের অর্ধেক না, এটা ব্যাসের এই রেখাটা বৃত্তকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে হচ্ছে ব্যাসের উপর যদি তুমি কোনো বৃত্তস্থ কোণ আঁকো, সেটা হবে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে আমরা কি শিখেছিলাম, অর্ধবৃত্তস্থ এই কোণটা হচ্ছে এক সমকোণ। যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে এ পি বি এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে এই বাহুটা, এই বাহু এবং এই বাহু এবং এই বাহু, এই 2টা বাহু হচ্ছে তারা পরস্পর কি লম্ব। দেখো এপি এবং বিপি তারা পরস্পর লম্ব। এখানে একটা বিষয় দেখো, এপি লম্ব কার উপর, বিপি এর উপর। তাহলে এই এপি অংশ যেটা, এটার যদি ঢাল যদি m1 হয়, এই বিপি অংশ যেটা, এটার ঢাল যদি m2 হয়, আমরা ক্লাস 10-এ আরেকটা কি শিখেছিলাম, যদি 2টা সরলরেখা পরস্পর লম্ব হয় তাহলে তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল হবে -1, তাই না? তো এখন সুতরাং m1 m2 ইকুয়ালস টু কি হবে, -1।
ওকে, এখন m1 মানে কি, এই একই রেখার কি ঢাল। তাহলে m1 আমরা কিভাবে বের করব, এই যে y2 মাইনাস y1 অর্থাৎ y মাইনাস y1, প্রথমে উপরে হচ্ছে কি কুটি দ্বয়ের বিয়োগফল আর নিচে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল। তাহলে নিচে কি হবে x মাইনাস x1 ইন্টু, আবার m2 মানে হচ্ছে কার ডাল, pb এর ডাল। pb এর ডাল মানে হচ্ছে এটাও দেখো কোটি দ্বয়ের বিয়োগফল, প্রথমে y মাইনাস y2 ডিভাইডেড বাই x মাইনাস x2, এটা হচ্ছে ডাল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা আমি একটু আরেকবার বুঝাই। যদি তোমাকে একটা বৃত্তের ব্যাসের জাস্ট দুই প্রান্তে দুইটা বিন্দু দেয়া আছে, তোমাকে প্রশ্নে বলা হলো তুমি এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা সেটার জন্য একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা আমরা চেষ্টা করতেছি, সেই সমীকরণটা যাতে আমরা বিল্ড আপ করতে পারি থিওরিটিক্যালি বিল্ড আপ করার কারণ হচ্ছে এখানে একটা ম্যাথ আছে যেটা থিওরিটিক্যালি তোমাকে প্রমাণ করতে হয়। সেজন্য আমি একেবারে যাতে ম্যাথটা তোমাদের সুবিধা হয় একেবারে এটা থিওরিটিক্যালি প্রমাণ করতেছি যে যদি কোনো একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্ত দেয়া থাকে তাহলে তুমি কি সমীকরণ ইউজ করে সেই বৃত্তের সমীকরণটা বের করবা। সেক্ষেত্রে আমি কি করছি, যে কোনো একটা বিন্দু পি নিছি যেটা এক্স ওয়াই এবং এটা এপি আর বিপি যোগ করে দিছি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ অর্ধবৃত্তস্থ কোণ। যেহেতু এটা এবং এপি এবং পিবি পরস্পর লম্ব, তাহলে তাদের ডাল দ্বয়ের গুণফল হবে -1। ডাল বের করার নিয়ম হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1, অর্থাৎ এটা উপরে হচ্ছে কোটি দ্বয়ের বিয়োগফল আর নিচে হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল। এখানে এটা লিখলাম ইন্টু m2 মানে হচ্ছে এখানেও কোটি দ্বয়ের বিয়োগফল ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের বিয়োগফল সমান হবে -1। আচ্ছা, এরপর এখানে একটু আমি উপরে লিখি, আশা করি দেখা যাবে। এই যে দেখো, তাইলে এখানে এই দুইটা গুণ হবে না, y মাইনাস y1 ইন্টু এক্স, y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু, এখানে নিচে কি কি আছে x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2। এটা যদি পুরোপুরি ওইদিকে চলে যায় তাহলে -1 এর সাথে গুণ হবে না, তাহলে -1 এর সাথে গুণ হলে এটা হবে মাইনাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 এরকম। অর্থাৎ এটা এই পুরাটা গুণাকারে যেটা আছে সেটাকে সম্পূর্ণ গুণাকারে ওইদিকে নিয়ে গেছি, -1 এর সাথে গুণ করে দিছি, তো 1 তো লিখতে হয় না, জাস্ট মাইনাসটা রাখছি আর এটা লিখছি। তাহলে বা এটা যদি এদিকে নিয়ে আসো, এটা মাইনাস না, এটা এদিকে নিয়ে আসলে ধনাত্মক হয়ে যাবে, x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2, তারপরে প্লাস এটা হবে প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সমীকরণ, এটা যেটা দিয়ে আমরা কোনো একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করব। অর্থাৎ কখন, যখন তোমাকে একটা বৃত্তের ব্যাসের দুই প্রান্তে দুইটা বিন্দু দেয়া থাকবে তখন আমরা এই সমীকরণ দিয়ে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। কিভাবে দেখো, একটা উদাহরণ দিয়ে আমি তোমাকে বোঝাই, তাহলে তোমার জন্য বুঝতে খুবই সহজ হবে। তাহলে মনে করো এটা একটা বৃত্ত, এই বৃত্তের তোমাকে জাস্ট এটা বলা হচ্ছে, এটা হচ্ছে ব্যাস, এটা কেন্দ্র, অবশ্যই ব্যাসটা কেন্দ্র দিয়ে যাবে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এ বিন্দু মনে করো -2,4, বি বিন্দু মনে করো 6,-3 সাপোজ এটা। তো এখন তোমাকে বলা হলো তোমাকে জাস্ট বৃত্তের ব্যাসের দুই প্রান্তে দুইটা বিন্দু দেয়া আছে, সেখান থেকে তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তো আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হচ্ছে এটা। এখন আমি এটাকে x1 y1 ধরবো আর এটাকে x2 y2 ধরবো, ঠিক আছে? তাহলে x1 এর মান হচ্ছে -1 আর y1 এর মান হচ্ছে 4, x2 এর মান হচ্ছে 6, y2 এর মান হচ্ছে -3। যদি আমি এখানে বসাই দিই, এই যে দেখো x মাইনাস x1 মানে এটার প্রথমটা, ঠিক আছে? এভাবে চিন্তা করবো, x মাইনাস এটার x, আবার এখানে x মাইনাস আবার এটার x, এভাবে x মাইনাস এটার x মানে হচ্ছে -2, তো এটা +2 হয়ে যাবে, x মাইনাস এখানে কত 6, তাহলে এটা কি হয়ে যাবে 6 প্লাস y মাইনাস এখানের y, এটা কত 4 মানে y1, y মাইনাস এখানের y এটা কত -3, এটা +3 হয়ে যাবে, +3 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে সেই বৃত্তের সমীকরণ যে বৃত্তের দুই প্রান্তে দুইটা বিন্দু দেয়া আছে। তাহলে দেখো খুব ইজিলি ডিরেক্ট সমীকরণ এভাবে মুখস্থ না করে এভাবে চিন্তা করো তুমি, x মাইনাস প্রথমটার x আবার x মাইনাস দ্বিতীয়টার x প্লাস y মাইনাস প্রথমটার y আবার ইন্টু y মাইনাস দ্বিতীয়টার y, ঠিক আছে? তাহলে x এর সাথে x গুণ হবে, y এর সাথে y গুণ হবে। যদি তুমি এটাকে স্ট্যান্ডার্ড ওই সমীকরণে নিয়ে যেতে চাও, জাস্ট এটাকে গুণ করে দেবে। কিভাবে?
এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 6x এটা 2x তাহলে মাইনাস 4x তারপরে মাইনাস 4y প্লাস 3y মাইনাস ওয়াই তারপরে সংখ্যা কী কী আছে মাইনাস 24 ইকুয়ালস টু 0। এই যে এই সমীকরণটাই হচ্ছে তোমাকে যেটা নির্ণয় করতে বলছে সেটা, অর্থাৎ বৃত্তের সমীকরণ। এই বৃত্তটার দুই প্রান্তে দুইটা কী দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, ঠিক আছে। এখন আমরা এই জিনিসটা যেটা শিখলাম সেটা হচ্ছে 3 নাম্বার সমীকরণ, 3 নাম্বার ওয়ে, যেই ওয়ের মাধ্যমে আমরা একটা বৃত্তকে কি করতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি। এর আগে শিখেছিলাম দুইটা ওয়ে, মানে দুইটা সমীকরণ, যে দুইটা সমীকরণ একটু আগে আমি বলেছি। এখন আজকে প্রথম যেটা শিখলাম সেটা 3 নাম্বার। তাইলে এটাকে তোমরা এই লেকচারের পার্ট 1 হিসেবে দিতে পারো, P1 এভাবে দাও। যদি তুমি একটু গোছালো লেকচারটাকে ফলো করতে চাও তাহলে P1 দাও। P1 মানে হচ্ছে আমরা জাস্ট একটা সমীকরণকে কি করলাম, প্রতিষ্ঠা করলাম। এখান থেকে একটা উদাহরণও দেখলাম মোটামুটি। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তারপরে না বুঝতে পারলে আমাকে জানাও। আচ্ছা, সাবিহা ইমু বলছো যে ক্লাস কি রেকর্ডেড থাকবে কিনা। আচ্ছা, আমার সবগুলো ক্লাসই রেকর্ডেড থাকে, তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যে কোনো মুহূর্তে মানে ক্লাসগুলো দেখতে পারবা, যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারবা, কখনোই এগুলো তোমাদের ডিলিট হবে না। সব সময় ফেসবুকেও থাকবে, আমার ইউটিউব চ্যানেলেও থাকবে, এগুলো তোমরা ফ্রি দেখতে পাবা, তোমাদের এগুলো দেখতে গিয়ে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাসমিমা সুলতানা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আচ্ছা সবাই, মেহেদি হাসান বলছো যে বুঝছি স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, সুমাইয়া সুলতানা বলছো বুঝছি স্যার। ওকে, আচ্ছা ওকে। এখন তাইলে এরপরের আমরা জাস্ট কয়েকটা আমরা বৈশিষ্ট্য দেখছিলাম কয়টা, গতদিন বৈশিষ্ট্য দেখছিলাম হচ্ছে 4টা। আমরা আজকে জাস্ট কয়েকটা অতিরিক্ত বৈশিষ্ট্য দেখব, যে বৈশিষ্ট্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সুমাইয়া বলছো বুঝছি। আচ্ছা, আমি আর কয়েকটা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, তাহলে তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো এটা। তাইলে এই লেকচারের এটা হতে পারে পার্ট 2, ঠিক আছে। এটাকে তোমরা পার্ট 2 হিসেবে দাও, লেকচারের সেকেন্ড পার্ট। আচ্ছা, তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো। মনে করো কোনো একটা বৃত্ত, এটা হচ্ছে এখানে লিখে দাও উপরে যে বৃত্তের বৈশিষ্ট্য, বৃত্তের বৈশিষ্ট্য। তবে আমরা এটা বৃত্তের বৈশিষ্ট্য প্রথমটা না, এটা হচ্ছে বৃত্তের বৈশিষ্ট্য নাম্বার হচ্ছে 5। বৃত্তের বৈশিষ্ট্য নাম্বার 5। বৃত্ত যদি কোনো একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, দেখো কোনো একটা বৃত্ত এখানে কোথায় স্পর্শ করছে, এক্স অক্ষকে যদি স্পর্শ করে তখন কেমন হবে, শর্তটা কেমন হবে সেটা আমরা একটু দেখি। এক্স অক্ষকে যখন স্পর্শ করবে, সাপোজ আমরা ধরে নিই এদিকে আস্তে আস্তে 1 2 3 4 5 6 6 ঘর এদিকে আসছে, ঠিক আছে। এবার উপরের দিকে এই যে বৃত্তের কেন্দ্র মনে করো এটা, এখন উপরের দিকে মনে করো 1 2 3 ঘর উপরে গেছে, তাহলে এই কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে, 6,3 হবে না। দেখো এই কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, 6,3। মনে করলাম যে এদিকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর এদিকে আসছে ডান দিকে, আর উপরের দিকে উঠছে 1 ঘর 2 ঘর 3 ঘর। তাহলে 3 ঘর যেহেতু উপরে উঠছে, এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে 6,3। এখন তুমি একটা জিনিস খেয়াল করো তো, এই যে ব্যাসার্ধ যেটা, এই ব্যাসার্ধটা আসলে কতটুকু উপরে উঠছে, 3 ঘর উপরে উঠছে না, এই জন্যই তো এটা 6,3 হয়েছে। তাহলে এই ব্যাসার্ধটা কেন্দ্রের এই কোটের সমান না। তুমি দেখো যেহেতু এই এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষ থেকে 3 ঘর উপরে উঠে কেন্দ্র হয়েছে, তাহলে এই যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা কেন্দ্রের এই কোটের সমান, ঠিক আছে।
তাহলে আমরা বলতে পারি না যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তার ব্যাসার্ধটা কেন্দ্রের কোটির সমান হবে। আচ্ছা, এটা লিখে দাও, যদি এক্স অক্ষকে স্পর্শ করে তবে ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হবে? ব্যাসার্ধ ইকুয়ালস টু কেন্দ্রের কোটি। উল্টা আর কি, মানে এক্স মানে আমরা কি জানি? এক্স মানে অলওয়েজ জানি আমরা হচ্ছে বুঝ, ঠিক আছে? কিন্তু এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, বুঝের সমান হবে না, উল্টাটা হবে, মানে কোটির সমান। তো তোমরা চাইলে এখানে অ্যাবসলিউট ভ্যালু দিতে পারো। কেন বলো তো? কারণ হচ্ছে ব্যাসার্ধ এটা কি একটা দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না। যদি কেন্দ্রের কোটি কখনো ঋণাত্মকও থাকে তাহলে সেটা যেন ধনাত্মক হয়ে যায়, সেজন্য অ্যাবসলিউট ভ্যালু দেওয়াটা বেটার। তো এটা ব্যাসার্ধ সবসময় কি হবে? ধনাত্মক হবে। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে যদি কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে সেটার ব্যাসার্ধ কি হবে? কেন্দ্রের কোটির সমান। তাহলে ব্যাসার্ধ, এখানে একটা বিষয় দেখো তো, ব্যাসার্ধ যেটা, ব্যাসার্ধের সূত্র আমরা কি জানি? রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এরকম না? রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আমরা গতদিন শিখছিলাম ব্যাসার্ধের সূত্র। আর কেন্দ্রের কোটিকে আমরা কি বলি? কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে? তাহলে কেন্দ্রের কোটি হচ্ছে কি? এফ মাইনাস এফ, তাহলে এটা মাইনাস এফ অ্যাবসলিউট ভ্যালু দাও। আচ্ছা, দুই দিকে যদি আমরা স্কোয়ার করে দিই, দুই দিকে স্কোয়ার করে দিলে এখানে কি আসবে দেখো তো? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু, এটাকে স্কোয়ার করে দিলে এফ স্কোয়ার, তখন মাইনাসটা চলে যাবে। তো এদিকেও এফ স্কোয়ার আছে, এদিকেও এফ স্কোয়ার আছে, এফ স্কোয়ার কেটে দাও, তাহলে এটা কি আসতেছে? জি স্কোয়ার ইকুয়ালস টু সি, এটা দেখা যাচ্ছে? তাহলে আসতেছে হচ্ছে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তো জি স্কোয়ার ইকুয়ালস টু সি এটা একটা শর্ত, অর্থাৎ যদি এখানে দুইটা শর্ত পেলাম, এই যে ব্যাসার্ধ ইকুয়ালস টু কেন্দ্রের কোটি, এটাও শিখে রাখতে হবে। মানে যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন ওই বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটির সমান। আর আরেকটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ঠিক আছে? যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন এইটা স্কোয়ার জি স্কোয়ার ইকুয়ালস টু সি, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। এটা দিয়ে আমি তোমাকে জাস্ট একটা উদাহরণ দিই। মনে করো এই ম্যাথটাই, ঠিক আছে? এই ম্যাথটাতে যদি এরকম দেয়া থাকে, তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এটা এক্স অক্ষকে স্পর্শ করছে, এটা তো দেখা যাচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করছে, এখন তোমাকে জিজ্ঞেস করা হলো এই বৃত্তের জন্য তুমি কি বের করবা? এই বৃত্তের জন্য তুমি ব্যাসার্ধ বের করবা। তাহলে ব্যাসার্ধ কি হবে? এই বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটির সমান, অর্থাৎ 3, ঠিক আছে? এমসিকিউতে যদি এরকম আসে একটা চিত্র দিয়ে যে এক্স অক্ষকে স্পর্শ করছে আর কেন্দ্রের স্থানাঙ্ক দিয়ে আছে 6,3, তাহলে তোমাকে বুঝে নিতে হবে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করতেছে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান, ঠিক আছে? আবার আরেকভাবেও বলা যায়, যদি তোমাকে জাস্ট এভাবে দেয়া আছে, এখন তোমাকে বললো যে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, তাহলে তুমি খুব ইজিলি এটা নির্ণয় করতে পারবা। দেখো তো, এই যে এটা কি? মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে? এটা হচ্ছে 6,3 হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, তাহলে জি এর মান কত? -6 না? মাইনাস জি এর মান যদি 6 হয়, জি এর মান কত হবে? -6, এফ এর মান কত হবে? -3। তো জি এর মান পেয়ে গেলাম, এফ এর মান পেয়ে গেলাম। আমাদের আরেকটা কিসের মান দরকার? শুধু সি এর মান, কারণ হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এখানে আমাদেরকে মান বসাতে হবে শুধু জি, এফ, সি। তো আমাদের জি এবং এফ এর মান এখান থেকে পেয়ে গেলাম, সি এর মানটা বের করতে হবে। তো আমরা একটু আগে কি শিখেছি যদি কোনো বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে তখন সেক্ষেত্রে জি স্কোয়ার সমান কি হবে? সি। তাহলে সি এর মান আমরা জি স্কোয়ার দিয়ে বের করতে পারবো। তাহলে সি সমান কি হবে? জি এর মান -6 হোল স্কোয়ার করে দাও, তার মানে হবে 36। তো এখানে সি এর মান কত হবে? 36। আমরা জি এর মান, এফ এর মান এবং সি এর মান তিনোটাই পেয়ে গেলাম। এখানে মানগুলো বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তাহলে এটা হবে -12, এক্স প্লাস 2fy এটা হবে -6, তারপরে প্লাস 36 ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ। তাহলে তোমাদের এই যে এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা দুইটা বিষয় জানতে পারি, একটা হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটির সমান যদি এক্স অক্ষকে স্পর্শ করে, আর আরেকটা হবে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, ঠিক আছে? জি স্কোয়ার ইকুয়ালস টু সি। আচ্ছা, এখন আসি 6 নাম্বার বৈশিষ্ট্যে। আচ্ছা, এটা বুঝছো কিনা একটু আমাকে
কমেন্ট সেকশনে জানাও তো সবাই বুঝছো কিনা। আচ্ছা, আমি যখন কথা বলবো তখন তোমরা কমেন্ট করবা, এর বাইরে কোনো কমেন্ট করবা না, একটু বোঝার চেষ্টা করো। একটা জায়গা যদি স্কিপ হয়ে যায় লাইভে আসলে, এখন তোমরা শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, মেনশন করতে পারো, কোন জায়গায় বুঝো নাই সেটাও বলতে পারো। যারা যারা দেখছো তোমরা চাইলে কমেন্ট করতে পারবা, শেয়ার করতে পারবা। আচ্ছা, আওলাদ বিন উমর বলছো, হ্যাঁ বুঝছি। ওকে মেহেদি হাসান, তুমি লিখে দিছো আনসারটা, ভেরি গুড। আচ্ছা, মেরাজ বলছো ক্লিয়ার ভাই, আচ্ছা ভেরি গুড। এখন এরপরের যে বৈশিষ্ট্য সেটাতে চলে যাই। আমরা বৃত্তের 6 নাম্বার বৈশিষ্ট্যটা দেখব। 6 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে এটার মতোই, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, মনে করো একটা বৃত্ত, এই বৃত্তটা জাস্ট ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে, তখন এটা কেমন হবে। মনে করো এটা হচ্ছে কেন্দ্র, আমি কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করব। মনে করো কেন্দ্র, এটা স্থানাঙ্ক এভাবে দেখি না আমরা, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় মনে করে এদিকে আসছে, 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড় মনে করে এখানে গেছে, তাহলে এটা হবে 4,5। তো এখানে দেখো এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত, 4,5। তার মানে এই বৃত্তটা এখান থেকে, এই মূল বিন্দু থেকে 4 গড় আগে এদিকে আসছে, তারপরে 5 গড় উপরে উঠছে, দেখো তো। তাহলে আমরা এখান থেকে 4 গড় এদিকে আসছে, এই কথার মানে হচ্ছে এই যে এই পয়েন্ট থেকে 4 গড় এদিকে আসছে। দেখো এই বিন্দুর কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু 4,5, তাহলে আমরা বলতে পারি না এটা 4 গড় ডানে আসছে, 5 গড় উপরে উঠছে, তার মানে এখান থেকে, এই জায়গা থেকে এদিকে ডানে 4 গড় আসছে। তাহলে বৃত্তের একটা বিন্দু থেকে তার কেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা, এটা ব্যাসার্ধ না, তাহলে এই বিন্দু থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব এটা কত, 4। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই বৃত্তের ব্যাসার্ধটা আসলে কার সমান হয়ে গেছে, কেন্দ্রের ভুজের সমান হয়ে গেছে। তাহলে ওটার মতো, যেমন এক্স অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধটা কেন্দ্রের কোটের সমান হয়, উল্টা মানে এক্স অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের কোটের সমান, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের ভুজের সমান। তাহলে এক্ষেত্রে যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা কি বলতে পারবো, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তবে ব্যাসার্ধ ইকুয়ালস টু কি হবে, ব্যাসার্ধ ইকুয়ালস টু অ্যাবসলিউট ভ্যালু দাও, কেন্দ্রের ভুজ। আমরা জানি সব সময় ওয়াই মানে হচ্ছে কোটি নির্দেশ করে, কিন্তু যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজ, উল্টা, এটা মনে রাখবা। তাহলে ওখানে এক্স অক্ষকে যখন স্পর্শ করে তখন জি স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল, সি ছিল না। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এক্ষেত্রে আসবে হচ্ছে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। এটা কীভাবে আসে একটু সামান্য এটা দেখাই দিই, রুট জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্রের ভুজ আমরা কি বলি, এটা মাইনাস জি মাইনাস এফ, তাহলে কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি, এখানে মাইনাস জি এটা বসাও, স্কোয়ার করে দাও, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু জি স্কোয়ার। তাহলে জি স্কোয়ার চলে যাক, তাহলে এটা হবে এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়ালস টু 0, অর্থাৎ এফ স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এই যে এটা হচ্ছে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত, আর এটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করলে শর্ত। এটার মতো গত যে এর আগের ম্যাথের মতো এটাতেও আমরা এটার ব্যাসার্ধটা বের করতে পারবো। আচ্ছা, এটা লিখে ফেলো তোমরা আগে। যেমন যদি এটা ব্যাসার্ধ দেয়া না থাকে, ঠিক আছে, তো তোমাকে বললো জাস্ট এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তোমাকে জাস্ট কোয়েশ্চেনে বললো এটার ব্যাসার্ধটা নির্ণয় করো, তোমাকে কেন্দ্রের স্থানাঙ্কটা দেয়া আছে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে যদি কোনো বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ কার সমান হবে, কেন্দ্রের ভুজের সমান। ভুজ কত আছে, 4 আছে, তাহলে এটার ব্যাসার্ধ হবে কত, 4। আবার আরেকটা বিষয়, যদি তোমাকে জাস্ট 4 এবং কি দেয়া আছে, 5 দেয়া আছে, তোমাকে বললো কি এটার বৃত্তের সমীকরণটা নির্ণয় করো, তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আমাদের সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এখানে ইকুয়ালস টু 0। এখানে আমাদের কি কোন টার্মের মান বের করতে হবে, যেমন এখানে জি এর মান বের করতে হবে, এফ এর মান বের করতে হবে এবং সি এর মান বের করতে হবে, এই 3টা টার্মের মান আমাদেরকে বের করতে হবে। তাহলে জি এর মান আমরা কিভাবে পেতে পারি, এই যে কেন্দ্র এটাকে আমরা মাইনাস জি মাইনাস এফ বলি, তাহলে মাইনাস জি এর মান যদি 4 হয় তাহলে জি এর মান কত, জি এর মান হচ্ছে -4, মাইনাস এফ এর মান যদি 5 হয়, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে -5। তো
তো আমাদের কয়টা টার্ম জানা লাগবে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য? তিনটা। জি পাইছি, এফ পাইছি, আর একটা কি লাগবে? সি লাগবে। তাহলে সি কিভাবে পেতে পারি? যেহেতু এটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা জানি সি ইকুয়ালস টু কি? এফ স্কোয়ার। একটু আগে আমরা দেখছি না, যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে এফ স্কোয়ার ইকুয়ালস টু সি, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়ালস টু সি। তাহলে এখানে সিটা কিভাবে পাবো? এফকে স্কোয়ার করে দাও, তাহলে -5কে স্কোয়ার করলে হবে 25। তাহলে আমার কাছে জিও আছে, এফও আছে, সিও আছে। এখন আমরা চাইলে এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করে ফেলতে পারবো। তাহলে বৃত্তের সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এখানে 2 গুণ হলে -8x, এখানেও 2 গুণ হলে -10y প্লাস সি মানে হচ্ছে +25 ইকুয়ালস টু 0। আশা করি বুঝতে পারছো। কারা কারা বুঝো নাই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও। যদি কেউ না বুঝে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও, যাতে আমি তোমাদের ওইটা আনসার করতে পারি। তোমাদের কে কে বুঝো নাই একটু আমাকে জানাও। আচ্ছা, আচ্ছা, এখানে একটা জয়চন্দ্র দাস কোয়েশ্চেন করছো, সেটা হচ্ছে আচ্ছা -6y হবে বলছো কোন জায়গায়? আচ্ছা, তো এখানে -g বের করতে 2 দ্বারা ভাগ হয় না, -f এমন না। আচ্ছা, এখানে যারা যারা জয়চন্দ্র দাস যে জিনিসটা বুঝতেছো না, সেটা আমি একটু ক্লিয়ার করে দিই। যে জায়গাটা বুঝতেছো না, মনে করো এরকম একটা সমীকরণ দেয়া আছে, ঠিক আছে? এখন তুমি এখান থেকে জি এবং এফ বের করতে চাচ্ছ, ঠিক আছে? তাহলে জি এর মান হবে এই যে এক্স এর সহগ যেটা আছে সেটাকে 2 দ্বারা ভাগ করবা। তাহলে এখানে জি এর মান কত হবে? দেখো তো, জি এর মান হচ্ছে -8কে 2 দ্বারা ভাগ করলে -4। দেখো তো, আমরা এখানেও পাইছিলাম না -4, জি এর মান কি ছিল? -4। তাহলে এই সমীকরণ থেকেও আসতেছে হচ্ছে কি? -4। দেখো, এফ এর মান বের করার জন্য কি করতে হয়? ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করতে হয়। তাহলে ওয়াই এর সহগকে -10কে 2 দ্বারা ভাগ করলে এটা কত আসবে? -5। তাহলে তুমি মনে রাখবা, যদি তুমি জি এর মান বের করো, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করবা, আর যদি এফ এর মান বের করতে চাও, ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করবা। আর এটা সি, এটাকে কোনো ভাগ করতে হবে না, এটা হচ্ছে সি। আর কোনো প্রবলেম আছে? দেখো তো আর কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। এখন আমি আরেকটা বিষয় শিখাবো, এটা হচ্ছে পার্ট 2 এ ছিল। এখন আমি পার্ট 3-তে যাই। পার্ট 3-তে হচ্ছে পার্ট 3 যেটা যেটা আমরা লেকচার 2 এর পার্ট 3, সেটা হচ্ছে বিন্দুর অবস্থান সম্পর্কে আমরা শিখব। বিন্দুর অবস্থান, এই দুইটা লেকচার হচ্ছে লেকচার 1 এবং লেকচার 2। এই দুইটা লেকচার হচ্ছে তোমাদের বৃত্তের বেসিকের উপর, ঠিক আছে? এই দুইটা লেকচার বৃত্তের বেসিকের উপর। এগুলো তোমরা অবশ্যই আগে যে কোনো চ্যাপ্টারের বেসিকটা ক্লিয়ার করতে হবে। তাহলে বিন্দুর অবস্থান এটা কিভাবে? দেখো, মনে করো কোনো একটা বৃত্ত আছে। তো এই বৃত্তটা সমীকরণ সাপোজ তোমাকে দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x প্লাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তা এখন তোমাকে বলা হলো যে তুমি 1,1 এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত, এখানে অবস্থিত, নাকি বৃত্তের উপরে অবস্থিত, নাকি বৃত্তের বাইরে অবস্থিত, এটা তোমাকে নির্ণয় করতে হবে। জাস্ট তোমাকে বৃত্তের সমীকরণটা দেয়া আছে এবং তোমাকে বলা হলো যে কি একটা বিন্দু দেয়া আছে, তোমাকে বলা হলো যে কি এই বিন্দুটা বৃত্তের ভিতরে নাকি বৃত্তের উপরে নাকি বৃত্তের বাইরে, সেটা তোমরা নির্ণয় করো। এটা তুমি কিভাবে নির্ণয় করবা? বৃত্তের মানে ভিতরে, বৃত্তের উপরে নাকি বৃত্তের বাইরে। আগে তুমি এই যে এই বাম পক্ষে তুমি এই এক্স ওয়াই এর মানটা বসায় দিবা। এক্স এর মান কি আছে? 1, ওয়াই এর মানও কি আছে? 1। তাহলে এখানে 1 1 বসা দিলে এটা 1 + 1 -2 + 3 + 6 এরকম হবে না? তাহলে এটার মান কি আসতেছে? দেখো, এটার মান 6 আর 3 9, 10 11, 11 থেকে 2 গেলে এটা হবে 9। যদি 0 এর চাইতে বেশি আসে,
যদি গ্রেটার দেন 0 হয়, যদি ধনাত্মক হয় তাহলে সেটা হবে বৃত্তের বাইরে। মনে রাখবা, যদি গ্রেটার দেন 0 হয় সেটা হবে বৃত্তের বাইরে, আর যদি লেস দেন 0 হয় সেটা হবে বৃত্তের ভিতরে, আর যদি ইকুয়ালস টু 0 হয় সেটা হবে বৃত্তের উপরে। এই জিনিসটা মনে রাখবা, ঠিক আছে? যদি তোমার এই বামপক্ষে এক্স ওয়াই এর মান বসিয়ে যদি 0 থেকে বড় হয়, বড় মানে বাইরে চলে যাবে, তার মানে 0 এর চেয়ে যদি বড় হয় তাহলে বুঝবা সেটা হচ্ছে বৃত্তের বাইরে, আর যদি 0 এর চেয়ে ছোট হয় তাহলে সেটা হবে বৃত্তের ভিতরে, আর যদি বরাবর 0 হয় তাহলে সেটা হবে বৃত্তের উপরে, ঠিক আছে? তাহলে এই বৃত্তের এই যে 1 1 এই বিন্দুটা তাহলে কোথায়? বৃত্তের বাইরে। আর যদি আরেকটা বিন্দু চিন্তা করি, মনে করো আরেকটা বিন্দু যদি আমরা চিন্তা করি, ধরো 1, -12, এটা কোথায়? এই জিনিসটা এই বিন্দুটা কোথায় দেখি? তাইলে এখানে এটাতে একটু একটা বড় মান নেই, মনে করো এটা হচ্ছে 9y, ঠিক আছে? এখন দেখো তো, এটা যদি আমরা এখানে মানটা বসাই তাহলে 1 প্লাস y² মানে 12 স্কোয়ার 144, তারপরে -2, তারপরে এটা কি হবে 9y, 9 12 কত হবে? 9 2 18, 9 1 9, 108, তাহলে এটা হবে প্লাস -108, তারপরে হবে +6। আচ্ছা, +6 না দিয়ে এটাকে -20 দিই, যাতে একটু ভিতরে একটা বিন্দু আসে আর কি। 20 না, এটা আরও বাড়াই দিই, -40 দিই, তাহলে -40। এটা কত আসে দেখো তো, এটা কত? এই যে এটা মিলে 145, মাইনাসে কয়টা? -148, 150, তাহলে এটা কি আসতেছে -5। যেহেতু এই যে 1 -12 বসিয়ে এই বৃত্তের জন্য এটার মান <0 আসছে, মানে ঋণাত্মক, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের ভিতরে অবস্থিত। এগুলো এমসিকিউতে সবচেয়ে বেশি আসে। তাহলে এই বিন্দুটা কোথায়? বৃত্তের ভিতরে অবস্থিত। আর যদি একেবারে এটা 0 হয়ে যায়, মানে ইকুয়ালস টু 0 হয়ে যায়, 0 হলে তোমাকে বুঝতে হবে যে এই বিন্দুটা তখন বৃত্তের এইরকম উপরে অবস্থিত। আশা করি বুঝতে পারছো। বৃত্তের যে প্রথম চ্যাপ্টারটা, বৃত্তের এটা দুইটা বিশেষ চ্যাপ্টারে ভাগ করা প্রত্যেকটা বইতে। এখানে যে প্রথম চ্যাপ্টারটা, সেটার জন্য যে যে বেসিক আইডিয়াগুলো লাগবে, সেই বেসিক আইডিয়াগুলো আমি এই দুইটা লেকচারে তোমাদেরকে মানে বেসিক আইডিয়াগুলো কভার করার ট্রাই করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ইনশাল্লাহ এরপর থেকে আমরা তৃতীয় লেকচার থেকে আমরা ম্যাথ শুরু করব। এই বেসিক আইডিয়াগুলো তোমরা খাতায় প্র্যাকটিস করবা। আমি আবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিব, জাস্ট কয়েকটা এমসিকিউ নিয়ে তোমাদেরকে একটা পোস্ট দিব, সেটার তোমরা সলভ করার চেষ্টা করবা। ইনশাল্লাহ নেক্সট লেকচার 3 থেকে তোমাদের বৃত্তের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেটার ম্যাথ করা শুরু করবো আমরা। তাহলে আজকের ক্লাসটা তোমাদের এতটুকুই থাকুক। শুক্রবারে যেহেতু ক্লাস আছে, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো এবং তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। যারা যারা এখন দেখছো তোমাদের সবাইকে সালাম জানিয়ে আজকের ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।